যুগে যুগে স্বৈরশাসকেরা ক্ষমতার দাপটে সাধারণ মানুষের ওপর চরম নির্যাতন ও নিপীড়ন চালিয়েছেন। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর সেই সব শাসকদের চ্যালেঞ্জ জানিয়ে গণ আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটিয়েছে দেশের জনগণ। অনেকেই আন্দোলনের তীব্রতায় জীবন বাঁচাতে সপরিবারে দেশ ছেড়েছেন। সেই সব স্বৈরশাসকেরা পরে আর কোনোদিন ফিরতে পারেননি সক্রিয় রাজনীতিতে, আসীন হতে পারেননি ক্ষমতায়। কারো কারো শেষ পরিণতি হয়েছে ভয়াবহ। বিশ্বের আলোচিত কয়েকজন স্বৈরশাসকের জীবনের শেষ সময়টা কেমন কেটেছিল সেই গল্পই জানা যাক। বেনিতো মুসোলিনি, যার নাম উচ্চারিত হতো হিটলারের নামের সঙ্গে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির মানুষ বুঝে যান জয়ের কোনো আশা নেই। এর কারণ ফ্যাসিস্ট মুসোলিনি 1922 সাল থেকে 1943 সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী ছিলেন। 1943 সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে ইতালির হোটেল কাম্পো ইম্প্যারাটোরে কারাবন্দী রাখা হয়। এরপর জার্মান ছত্রী সেনারা তাকে উদ্ধার করে জার্মানিতে নিয়ে যায়। পরে তাকে ইতালির লোমবার্ডির এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। 1945 সালে 28 এপ্রিল তার মৃত্যুর খবরের পর লাশের ওপর মানুষের ক্রোধ ফুঁসে উঠেছিল। জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলার 1933 সালের 30 জানুয়ারি দেশটির চ্যান্সেলর হয়েছিলেন। তিনি ছিলেন দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী। 1945 সালে আত্মহত্যার আগ পর্যন্ত তিনি জার্মানির শাসন ক্ষমতায় ছিলেন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে রুশ সেনারা যখন বার্লিনের দিকে এগোচ্ছিলেন, হিটলার তখন রাইখ চ্যান্সেলর ভবনের নিচে থাকা একটি বাংকারে লুকিয়ে থাকেন। ঘনিষ্ঠ বন্ধু মুসোলিনির করুণ পরিণতি ও তার শেষ রক্ষা হচ্ছে না বুঝতে পেরে আত্মহত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেন হিটলার। এরপর 1945 সালের 30 এপ্রিল হিটলার ও তার স্ত্রী ইভা ব্রাউন বাংকারের নিচের দিকে থাকা একটি কক্ষে যান। ধারণা করা হয় ব্রাউন সায়ানাইড গ্রহণ করেন আর হিটলার নিজেকে গুলি করে প্রাণ হারান। 1939 সাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ফ্রান্সিসকো স্পেন শাসন করেছেন। তিনি বিরোধীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালিয়েছেন, রাজনৈতিক বন্দী শিবির গড়ে তুলেছেন এবং ভিন্ন মতাবলম্বীদের মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে ফ্রান্সিসকোর পার্কিনসন্স রোগ হয়েছিল। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের চলাফেরায় সমস্যা হয়। 1975 সালের 30 অক্টোবর তিনি কোমায় চলে যান। ওই বছরের 20 নভেম্বর পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে বেঁচে ছিলেন। এরপর 82 বছর বয়সে তিনি মারা যান। 1957 সালে ফ্রাঁসোয়া দুভালিয়ে হাইতির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি পাপা ডক নামেও পরিচিত ছিলেন। যে বা যারাই তাকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের হত্যার নির্দেশ দিতেন তিনি। দুভালিয়ে নানা রকম স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। 1959 সালে হার্ট অ্যাটাক করেন। দীর্ঘমেয়াদী ডায়াবেটিক্স ও হৃদরোগ সংক্রান্ত জটিলতায় ভুগে 1971 সালে দুভালিয়ে মারা যান। কিম ইল সাং হলেন উত্তর কোরিয়ার প্রথম নেতা। তিনি 1948 সালে দেশটির ক্ষমতা নেন ও পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলেন। তার নাতি কিম জং উন এখন উত্তর কোরিয়ার শাসন ক্ষমতায় আছেন। তবে কার্যত কিম ইল সাং এখনও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, কারণ কিম ইল সাং এর মৃত্যুর পর 1994 সালে রাষ্ট্রীয়ভাবে তাকে উত্তর কোরিয়ার চিরকালের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। 1994 সালের 8 জুলাই কিম ইল সাং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 82 বছর। অগস্তো পিনোসে 1973 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে চিলির ক্ষমতায় আসেন। তার শাসনামলে বিরোধীদের হত্যা ও কারাবন্দী করা হয় এবং হাজারো নাগরিককে নির্যাতনের শিকার হতে হয়। 1990 সালে তিনি শান্তিপূর্ণভাবে পদত্যাগ করেন। তবে পিনোসে ক্ষমতায় থাকাকালে মানবাধিকার লঙ্ঘনের কারণে 1998 সালে তাকে গ্রেট ব্রিটেনে গৃহবন্দী রাখা হয়। 2006 সালে 3 ডিসেম্বর 36টি অপহরণ, 23টি নির্যাতন ও একটি হত্যার অভিযোগে অভিযুক্ত হওয়ার 2 মাসের কম সময়ের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন। 10 ডিসেম্বর তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মারা যান। জীবনদশায় তাকে কোনো অভিযোগেই দোষী সাব্যস্ত করা হয়নি। রোমানিয়ার স্বৈরশাসক নিকোলাই চশেস্কু 1989 সাল পর্যন্ত দেশটির শাসন ক্ষমতায় ছিলেন। ওই বছরের বড়দিনে তার মৃত্যু হয়। 1989 সালের সেই ডিসেম্বরে রোমানিয়ার জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব প্রবল ছিল। পরে উত্তেজিত জনতার দল পৌঁছানোর আগে চশেস্কু ও তার স্ত্রী এলেনা হেলিকপ্টারের বুখারেস্ট থেকে পালিয়ে যান। এই দম্পতিকে সেনাবাহিনীর নিরাপত্তা হেফাজতে নেয়। জাতিগত নিধন ও দুর্নীতির অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে এই দম্পতির হাত বাঁধা হয় ও তাদের একটি দেয়ালের সামনে দাঁড় করানো হয়। সেখানে ফায়ারিং স্কোয়াডে তাদের ওপর গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। সাদ্দাম হোসেন 1979 থেকে 2003 সাল পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন দেশটির প্রবল প্রতাপশালী রাষ্ট্রনায়ক। 1989 সালে আগস্টে ইরাকি সেনারা কুয়েত দখল করেন। আন্তর্জাতিক চাপের ওপর তিনি কুয়েত থেকে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানান। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের হামলার পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের প্রশাসন অভিযোগ করে সাদ্দাম সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করে থাকতে পারেন। 2003 সালের 17 মার্চ সাদ্দামকে পদত্যাগ করতে ও 48 ঘন্টার মধ্যে ইরাক ছাড়তে বলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বুশ। সাদ্দাম এতে রাজি না হলে 2003 সালের 20 মার্চ ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর সাদ্দাম হোসেন আত্মগোপনে চলে যান। 2003 সালের 14 ডিসেম্বর তিকরিতের পাশে একটি সুড়ঙ্গ থেকে মার্কিন সেনারা তাকে আটক করেন। 2005 সালের অক্টোবরে সাদ্দামের বিচার শুরু হয়। 2006 সালের 30 ডিসেম্বর বাগদাদে সাদ্দামের ফাঁসি কার্যকর করা হয়। মুয়াম্মার গাদ্দাফি 4 দশকের বেশি সময় ধরে লিবিয়া শাসন করেছেন। তিনি 1969 সালে এক সামরিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজা ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করেন ও লিবিয়া সরকারের নিয়ন্ত্রণ নেন। এরপর 2011 সাল পর্যন্ত দেশটির শাসন ক্ষমতায় ছিলেন। 2011 সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশ তিউনিসিয়া ও মিশরের প্রেসিডেন্টদের পদত্যাগের পর লিবিয়া বেনগাজি শহরে গাদ্দাফি বিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গাদ্দাফি সরকার তা সহিংসভাবে দমন করার চেষ্টা করে এবং পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। 2011 সালের আগস্টে বিদ্রোহী বাহিনী ত্রিপোলিতে ঢুকে শহরের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নেয়। 23 আগস্ট বিদ্রোহীরা ত্রিপোলিতে গাদ্দাফির সদর দপ্তর হিসেবে পরিচিত আল জাজিয়া দখল করে। একই বছর 20 অক্টোবর বিদ্রোহী বাহিনী সিরতে শহরের দখল নেয় এবং গাদ্দাফিকে সেখানেই পাওয়া যায়। পরে তিনি সেখানে নিহত হন। আলবার্তো ফুজিমোরি 1990 সাল থেকে 2000 সাল পর্যন্ত পেরুর শাসন ক্ষমতায় ছিলেন। 2000 সালের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ফুজিমোরি পদত্যাগ করতে বাধ্য হন। তিনি পেরু থেকে পালিয়ে জাপানের আশ্রয় নেন এবং পরে চিলিতে চলে যান। সেখানে তাকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়। 2007 সালে চিলি সরকার তাকে পেরুতে ফিরিয়ে আনে। এরপর তার বিরুদ্ধে একের পর এক বিচার চলতে থাকে। তিনি মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হন। বিচারে 25 বছরের কারাদণ্ড হয় সাবেক এই প্রেসিডেন্টের। 2017 সালে তৎকালীন প্রেসিডেন্ট অসুস্থতার কারণে ফুজিমোরিকে ক্ষমা করে দেন। হাসপাতালে চিকিৎসা নিতে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। 2024 সালে মৃত্যু হয় ফুজিমোরির।